মিজোরাম মির্জা ফখরুলের জামাই সুন্দর জামাই ফাহাম আব্দুস সালাম ভেবেছেন একটি নতুন বিতর্ক উঠিয়ে জামায়াতকে মেলাইন করে দিতে পারবে। সে একটি টকশোতে বলেছে, জামায়াতের ক্ষমতায় আসলে কে অর্থমন্ত্রী হবে তাদের এই ধরনের কোনো প্ল্যান নেই, তার আসলে কোনো ধারণাই নেই। সে সব কথা যে পড়াশোনা করে বলে না তাতে প্রমাণ হয়ে গিয়েছে। অর্থ মন্ত্রণালয় নিয়ে ফাহাম আব্দুস সালামের এত টেনশন কেন? তার কি কালো টাকা আছে? সে কি কিছু বৈধ করতে চায়? সে কি জামায়াতকে ভয় পাচ্ছে? জামায়াতের স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত জাতি গড়ার যেই প্ল্যান, তা শুনে ফাহাম আব্দুস সালাম কি আতঙ্কিত হয়ে উঠেছে? আমি বলছি, আমি যদি এদেশের অর্থমন্ত্রী হই তাহলে ফাহাম আব্দুস সালামের কালো টাকা সাদা করার সুযোগ দিব এবং ফাহাম আব্দুস সালামের দুর্নীতি এবং টাকা পাচারের যদি কোনো অভিযোগ থেকে থাকে বা প্রমাণিত হয়, আমি জাতির মতামত নিয়ে তাকে ক্ষমা করে দিব এবং তার সেই কালো টাকা সাদা করার সুযোগ তৈরি করে দিব। ফাহাম আব্দুস সালামদের আতঙ্কটা কোথায়? দুই জায়গায় ফাহাম আব্দুস সালামের আতঙ্ক শুরু হয়েছে। মূলত যখন ডাকসু নির্বাচন চলে তার 4 দিন আগে ফাহাম আব্দুস সালাম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, একটি ভিডিও গান শেয়ার করেছে। সেখানে দেখানো হয়েছে এক হুজুর দাড়ি টুপি পরে সাদেক কায়েমকে নিয়ে গান গাইতেছে। সেই গানটি শেয়ার দিয়ে ফাহাম আব্দুস সালাম ক্যাপশনে লিখেছে, তোমাদের এই গান শুনে, ইয়ার কি করে বলেছে, তোমাদের এই গান শুনে তরুণেরা দলে দলে তোমাদের প্রার্থীকে ভোট দিবে। 9 সেপ্টেম্বর টের পাবা। 9 সেপ্টেম্বর হয়েছে না এই ডাকসুর ইলেকশন, 4 দিন পরে, এর পরের দিন ফাহাম আব্দুস সালামের স্ট্যাটাস দেওয়ার পরের দিন সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি স্ট্যাটাস দিয়েছে। ইলিয়াস হোসাইন সেখানে বলেছে, যারা পাকিস্তানপন্থী তাদেরকে ভোট দিন, ভারতপন্থীদেরকে ভোট দিবেন না। সোজা কারো নাম উল্লেখ করে নাই। এর 2 দিন, ওই দিনই যখন আবিদ স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে হগর বগর শুরু করে দিয়েছে, তখন ইলিয়াস হোসাইন সরাসরি বলছে সাদিক কায়েমকে সরাসরি ভোট দিন। এরপর ইলিয়াস হোসেন কিন্তু একটু কষ্ট পাইছে যে সাদিক কায়েম তার সাথে যোগাযোগ করেনি। এরপরে পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন 20 তারিখ, 20 আগস্ট সম্ভবত, না সরি তার পরে। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিপুল ভোটে জিতবে। এরপরে শাহেদ আলম একটি স্ট্যাটাস দিয়েছে, মনে আছে কিনা, এই বিশ্ববিদ্যালয়ের অলিগলি শাহেদ আলম চিনে, এই বিশ্ববিদ্যালয় কখনো শিবিরকে নির্বাচিত করতে পারে না, শিবির নির্বাচিত হবে না, বড়জোর তৃতীয় হতে পারে, খুব বেশি হলে দ্বিতীয় হবে, তৃতীয় হবে, খুব বেশি হলে দ্বিতীয় হবে। তারপরের দিন 8 তারিখ একটি ম্যাটিকুলাস জরিপ প্রকাশ করেছে প্রথম আলো। এই বাপ, যাতে এরপরে আর কোনো জরিপ না হয় এমন চালাকি করছে প্রথম আলো। প্রথম আলোর এসব চালাকি এখন মানুষ বুঝতে পারে, এমন মানুষের সংখ্যা বাড়তেছে, সচেতন মানুষের সংখ্যা বাড়তেছে। প্রথম আলো এখন একটা হাসির পাত্র। প্রথম আলো সেদিন লিখছে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদলের প্যানেল এবং নির্দলীয় ছাত্র ঐক্য অর্থাৎ উমামা ফাতেমার প্যানেলের মধ্যে বিপুল প্রতিদ্বন্দ্বিতা হবে। আব্দুল কাদের দ্বিতীয় না হলেও তৃতীয় হবে, চতুর্থ বা পঞ্চম হবে সাদিক কায়েম। মনে আছে সেই জরিপের কথা? জরিপ ভুয়া প্রমাণিত হয়েছে। এখন কথা হলো, এই যে যতগুলো জরিপ দিছে সব জরিপ কিন্তু ভুয়া প্রমাণিত হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে জরিপ দিয়েছে সেটাই সত্যি হয়েছে, একটি জরিপ। এছাড়া আরো 4টি জরিপ হয়েছে, 4টি জরিপই দেখানো হয়েছে ছাত্রদল জিতবে, ছাত্রদল জিতবে, ছাত্রদল জিতবে। আর প্রথম আলো জরিপে দেখানো হয়েছে ছাত্রদলও জিততে পারে, উমামা ফাতেমার দলও জিততে পারে। আব্দুল কাদের খুব ভালো করলে হয়তোবা দ্বিতীয় হবে বা তৃতীয় হবে। শিবির তো নাই, কিন্তু শিবির যা ভোট পেয়েছে তা সবার মিলেও হচ্ছে না, কাছাকাছি সমান সমান হচ্ছে সবার মিলে। এত কিছু দেখার পরেও ফাহাম আব্দুস সালামরা বলতেছে, এরপরে রাজশাহী হইলো, চকসুতে হইলো, কোনোটাতে জিতবে না, দেখছি তো সব কিছুই জিতে যাচ্ছে। এবার ভালো করে লাগলো তারা জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নানান রকম আপনার ন্যারেটিভ দাঁড় করানোর প্রচারণা, স্ট্যান্ড করার চেষ্টা করছে জামায়াতের বিরুদ্ধে। এখন কথা হলো, দেখেন আর কিছু না হয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েও তো কথা বলতে পারত ফাহাম আব্দুস সালাম, কিন্তু কেন বলে নাই? কারণ এখানেই ফাহাম আব্দুস সালামের ফ্যাক্ট, বিলাসী জীবনের প্রতি আঘাত, দুর্নীতিগ্রস্ত সমাজকে ধরে রাখার যে প্রচেষ্টা, এখানেই বড় আঘাত হয়ে যাবে অর্থ মন্ত্রণালয়। জামায়াত 19 জুলাই 2025 সরারদি উদ্যানে জামায়াতের আমির ঘোষণা দিয়েছিল ডাক্তার শফিক, যে তারা ক্ষমতায় আসলে শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করতে দিবে না এমপিদের পরিবারকে। এখন তো আইন হলো কি, এমপিরা যত খুশি শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করতে পারবে। তখন কি হবে, এমপি যে গাড়িটা ব্যবহার করবে সেটি হয়তো সরকারিভাবে দেওয়া হবে, কিন্তু পরিবারে যত খুশি শুল্কমুক্ত গাড়ি আনা এটা তারা দিবে না। শিশির মনির উন্মুক্ত ঘোষণা দিয়েছে, আমি শুল্কমুক্ত গাড়ি আমার পরিবারের জন্য আনবো না। দুর্নীতি
মুক্ত সমাজ গঠনের চেষ্টা করব। এই ঘোষণাটাই ফাহাম আব্দুস সালামরা ভয় পেয়ে গিয়েছে। ফাহাম আব্দুস সালামরা যতই মুখোশ দেখাক নিজেদেরকে ভদ্রতার, দুর্নীতি মুক্তির, কিন্তু দেখেন 14 ইলেকশনে খালেদা জিয়া অংশগ্রহণ করে নাই। মির্জা ফখরুলদের পিড়াপিড়িতে খালেদা জিয়া তখন জেলে, মির্জা ফখরুলটা ঠিকই শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছে বিশাল টাকার বিনিময়ে, এবং সেখানে জামায়াতও গিয়েছে। জামায়াতের কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে জামাত সেটা বুঝে, মির্জা ফখরুলদের কি লাভ কি ক্ষতি হয়েছে সেটা মানুষ দেখেছে। বিএনপি যাওয়ার কারণে হয়তো জামায়াত গিয়েছে। 24-এর ইলেকশনের আগে তারা কোনো আন্দোলন করতে পারে নাই। 7 জানুয়ারি তাদের মাথায় ছিল 7 জানুয়ারি ফেলানি হত্যা দিবস। 7 জানুয়ারি শেখ হাসিনা ইলেকশন করছে, বুঝেন তো ফাহামদের ভয় এখানে। এই কারণে আমি ঘোষণা দিচ্ছি, আমি অর্থনীতিবিদ না, তবে অর্থনীতি আমার প্রিয় সাবজেক্ট। খুবই আমি অর্থনীতির সাবজেক্টগুলো, কোনো আমার কাজ নাই অর্থনীতি পড়ার, তারপর আমি অর্থনীতির বিষয়গুলো পড়তে আমার খুব ভালো লাগে। বিভিন্ন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবার কৌশল, ঘুরে দাঁড়াবার কারণ, অর্থনীতি অগ্রগতির কারণ। এমন দেশের সংখ্যা তো কম আছে, সিঙ্গাপুর, কাতার, এরা কিন্তু অর্থনীতির মিরাকলে পরিণত হয়েছে। কাতার যে পরিস্থিতিতে অর্থনীতির এই পর্যায়ে নিয়ে গেছে এটা একটা বিস্ময়। সিঙ্গাপুর যেভাবে অর্থনীতি দাঁড়িয়েছে, মালয়েশিয়া, এগুলো বিস্ময়, আশ্চর্য। এত তেল থেকেও যেখানে ভেনেজুয়েলা পারেনি, কেন? দুর্নীতির কারণে। কিন্তু মালয়েশিয়া পেরেছে। মালয়েশিয়ার সম্পদ কিন্তু ভেনেজুয়েলার চাইতে কম। দক্ষিণ আফ্রিকার চাইতে কাতারের অর্থনীতি বড় না, কিন্তু কি স্ট্রং পজিশনে দাঁড়িয়েছে, সম্পদকে কাজে লাগাতে পেরেছে, দুর্নীতি হয়নি। বাংলাদেশে যদি তা পারে দুর্নীতি হবে না। আতঙ্কটা ফাহামদের এখানেই। এই কারণে আমি বলছি, আমি যদি হই তাহলে আমি ফাহামের কালো টাকা সাদা করার সুযোগ করে দিব। তারপরেও যদি আপনি লড়াই করে যেতে পারেন, আপনিই টিকবেন। হ্যাঁ, প্রতিকূল অবস্থায় যারা লড়াই করতে পারে তারাই টিকে যায়। একটা গল্প বলি। মেঘেরা একটা টাইমে হরতাল ঘোষণা করছিল বহুদিন আগে। এই যে মেঘ, বৃষ্টি হয় না, ওরা হরতাল ঘোষণা করছে। এতে চাষিদের মধ্যে একটা চিন্তা পড়া গেল সবাই যে আয় হায়, এখন আমাদের কি হবে, কিভাবে ফসল ফলাবো, পানি তো লাগবে ফসলের জন্য। সব চাষি ভাই তাদের লাঙ্গল টাঙ্গল ঘরের মধ্যে নিয়ে বৈশা দুশ্চিন্তার মধ্যে পড়া গেল। কিন্তু একজন কৃষক, সে কোনো দুশ্চিন্তা না কইরা ও ডেইলি ওই হাল চাষ করতো। হ্যাঁ, প্রতিদিনই সে হাল চাষ করতো। তো মেঘেরা একদিন জিজ্ঞাসা করলো তাকে যে এ ভাই, আমরা তো হরতাল করছি, তুমি জানো না সেটা, তুমি হাল চাষ করতেছো কেন? আমরা তো 10 বছরের জন্য হরতাল করছি। তখন ওই কৃষক একটা সুন্দর জবাব দিছিল। সে জবাবটা কি জানেন? ওই কৃষক বলছিল যে হ্যাঁ, আমি জানি তোমরা 10 বছরের জন্য হরতাল করছো, কিন্তু আমি প্রতিদিন কেন হাল চাষ করি জানো? যে 10 বছর যদি আমি হাল চাষ না করি তাহলে তো আমি হাল চাষ করাই ভুলে যাব। ওই হাল চাষ করার অভ্যাসটা জারি রাখার জন্য আমি প্রতিদিন হাল চাষ করি। এই কথা শোনার পর মেঘেরা চিন্তায় পড়ে গেল, আমরা যদি 10 বছর বৃষ্টি হইয়া না ঝরি তাহলে তো আমরা ভুলেই যাবো কিভাবে বৃষ্টি হইয়া ঝরতে হয়। তাড়াতাড়ি তারা বৃষ্টি হইয়া ধরা শুরু করলো ওই কৃষকের কথা শুই না। এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াইলো? এই যে যেসব কৃষকরা ঘরের মধ্যে বৈশা ছিল, কোনো হাল চাষ করে নাই, তারাই কিন্তু বিপদে পড়লো। মোট কথা কি জানেন? বিপরীত অবস্থায়, মানে করেন সিচুয়েশনটা আপনার পক্ষেই না, তারপরও আপনি লড়াই করে যাচ্ছেন, তার মানে আপনি টিকে যাবেন। ওই কৃষক যেভাবে টিকে গেছে। কেন এই কথাগুলো বললাম জানেন? এই গত 16 বছর আমরা তো দেখছি একটা জিনিস, শিবির মানি রক কাটে, যেখানে শিবির সেখানেই ধরপাকড়, ওরা হচ্ছে গিয়া জঙ্গি, এটাই তো চলতেছিল। কিন্তু মেইন লড়াইটা কি হচ্ছিল জানেন? এসব বিশ্ববিদ্যালয়গুলোতে, হোস্টেলগুলোতে মেইন লড়াইটা ছিল আওয়ামী লীগ ভার্সেস, মানে ছাত্রলীগ ভার্সেস ছাত্র দল। এই লড়াইটা চলতেছিল। এই লড়াইয়ের মধ্যে ছাত্র শিবির কি করলো জানেন? ছাত্রলীগের সাথে মিশা গেল। হ্যাঁ, যে মিশা যায় না, যে বলে না যে গুপ্ত গুপ্ত, ওই গুপ্ত ভাবে মিশা গেল লড়াই চালাইবার জন্য। হ্যাঁ, গোপনে লড়াই চালায়া যাবার জন্য ওই কৃষকের মতো ওরা লড়াই চালায়া যাচ্ছিল গোপনে, ওদের সঙ্গে মিশা। আর এদিকে ছাত্র দল দৌড়ের উপরে। তারপরে 5ই আগস্ট আসলো। 5ই আগস্ট আসার পর ওই যে ছাত্রলীগের যারা ওদের সঙ্গে মিশছিল, ওরাও তো এখন পালাইতেছে, লুকাইতেছে। কিন্তু লুকানোর পরও ওরা দেখতেছে হায় হায়, আমার যে রুমমেট ছিল ওই তো ছিল শিবিরের লোক। তার মানে ওর আচরণ, ওর চলাফেরা এতদিন যা দেখলাম কত ভদ্র মার্জিত, ও শিবিরের হয়েও আমার সঙ্গে কোনোদিন কোনো প্রতাপ দেখায় নাই। এবং এই 5ই আগস্টের পরও তার খোঁজ খবর নিছে টেলিফোন কইরা, যে ভাই ভয়ের কিছু নাই, ক্লাসে আসো, আমরা তো আসি, এইভাবে খোঁজ খবর নিছে। তার মানে এরাই ভালো। আমি বুঝাইতে পারছি? এই যে গোপনে লড়াই করে গেছে, যাদেরকে আপনারা গুপ্ত বলেন, ওরা বসা থাকে না, এই লড়াই চালায় গেছে ওই কৃষকের মতো, যার জন্য আজকে এই বিজয়। 5টা বিশ্ববিদ্যালয় মোট বিজয় হইল। এর মানে কি জানেন?
বাংলাদেশটাই তো বিজয় আমি মনে করি। কেন জানেন? এই যে আমাদের যেমন চোখ হাত পা নাক মুখ আছে না, মানুষ হিসাবে দেশেরও এমন চোখ হাত পা নাক মুখ থাকে তো ভাই, আছে না? যেমন ধরেন দেশের মাথাটা কোনটা? মাথাটা ধরেন এই সচিবালয়। ধরেন চোখ কোথায়? চোখ এই ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছে, হ্যাঁ ক্যান্টনমেন্টে পুলিশ। এবং এই যে আমাদের দেশের সাথে বহির্দেশের বিদেশের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কে করে? আমি যা করি, কোনো ভ্যানওয়ালা করে, রিক্সাওয়ালা করে, কারা করে? যারা এইসব বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসে, তারাই এই দেশটা চালায় আসতেছে অতীত থেকে এখন থেকে আগামী একেবারে কিয়ামত পর্যন্ত এই শিক্ষিত লোকরাই তো দেশ চালাবে, তাই না? আর শিক্ষিত হইতে গেলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হয়। খুব যাতা কথা না কিন্তু এটা। একটা বিশ্ববিদ্যালয় পৌঁছানো একটা মা বাবার যে কতটা পরিশ্রম, কতটা ত্যাগ স্বীকার করতে হয়, যারা বিশ্ববিদ্যালয় পড়ে তারাই জানে। এখন আপনারা যারা বলতেছেন বিশ্ববিদ্যালয় পাশ করলে কি হবে, আমাদের এই যে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না। আপনারা আসলে বুদ্ধু, বোকারাম। হ্যাঁ, আসলেই বোকারাম। কারণ কি জানেন? এই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, এরা শুধু ঢাকার তো কেউ না, এবং কেউ চিটাগাঙের এমনও না, কেউ নোয়াখালীর এমনও না, এক জায়গার না ভাই, এক জেলার লোক না তো। বাংলাদেশের সব জেলা গ্রামগঞ্জ থেকে উঠা আসা কিছু মানুষ যারা হাসনাত আব্দুল্লাহ হইতে চায়, যারা হাদি হইতে চায়, তারাই কিন্তু আজকে এই ছাত্র শিবিরের সাথে যোগ দিছে, এই বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বিশ্ববিদ্যালয় এই নির্বাচন চলাকালীন যে দুইটা ঘটনা ঘটছে, এই দুইটা ঘটনাই কিন্তু ভাই অনেক পিছায় দিছে, নাইলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল। ঘটনা দুইটা কি? একজনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এক বোন এই যে স্লোগানটা দিছে তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। এটা দেখতে কেমন দেখায় বলেন আপনারা? এটা ভালো লাগে এটা ইসলামিক কান্ট্রিতে? আবার দেখেন আরেকটি বোন, ও নির্বাচনে ভোট চাচ্ছে, কার জন্য? তার হাজবেন্ডের জন্য। তার হাজবেন্ড নির্বাচন করতেছে। এখন হেজাব পরা এই বোনটির কেন ভোট চাইতেছে, এর জন্য আইসা তাকে ধরলো কারা? ছাত্র দলের ছেলেপেলেরা। এই তুমি কে, বহিরাগত, কেন এখানে তুমি? সে বলল যে আমি এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী, আইন বিভাগে পড়ি, এই আমার আইডি কার্ড। কিচ্ছু মানলো না ভাই, ওই যে মব জাস্টিস কইরা তাকে পুলিশের হাতে দিল। পুলিশের কাছে যে ওই বোনটি বলতেছে এই যে আমার আইডি কার্ড, আমি কোনো ভুয়া ব্যক্তি না, আমার হাজবেন্ড নির্বাচন করতেছে, আমি তার জন্য তো ভোট চাইতেই পারি, আমার কেন হেজাব নিয়ে টানাটানি হবে? তখন ওই পুলিশও প্রতিবাদ করলো, যাই তোমরা ভুল করতেছো, ও তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কিন্তু না, ওই যে যারা আসছিল তারা এখন ওই বোনটিকে রাইখা পুলিশের উপরে চড়াও। হ্যাঁ, পুলিশের উপরে চড়া হয়ে গেছে, কেউ মারতে যায়, কেউ হুমকি দেয়, যা ইচ্ছা তাই ব্যাপার। যাই হোক, এই যে দুইটা ঘটনা বললাম, এই দুইটা ঘটনা ভোট চলাকালীন হয়েছে, কিন্তু এতে কি এফেক্ট করতে পারে আপনারাই বলেন? এরপরও কি এই দলকে কেউ ভোট দিবে? না, দিবে না। কেন দিবে না? মানুষ এগুলা পছন্দ করে না। গত 15 মাস এই দেশে যা কিছু ঘটছে, এগুলা কি ছিল? চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুট তরাজ, এবং নিজেরা মারামারি কইরা 200-র উপরে চলে যাওয়া, পাথর দিয়ে মারা, এগুলো আমরা দেখা না কাহিল হয়ে পড়ছি। তো ভালো লাগতেছিল না, অস্থির হয়ে গেছি, চিৎকার করে বলতেছি, কোথায় প্রশাসন, কোথায় মিলিটারি, কোথায় র্যাব, কোথায় পুলিশ? কেউ কেন কোনো অ্যাকশন নিতেছে না? অপারেশন হার্ট 1, 2, 3, 4 চলতেছে, কোনো লাভ হচ্ছে না। কারণ কি জানেন? কেউ তো থামায় রাখতে পারতেছে না। এই অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমান সাহেব আসলো, এবং খুবই ভরসা পাইলাম যে না, এবার পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে জানেন? কারণ বাজারে দেখেন নাই, চাঁদাবাজি করতে যাওয়াতে সব দল, মানে সমস্ত ওই যে দোকানদাররা এক হইয়া চাঁদাবাজদেরকে পিটাইছে। হ্যাঁ, এটাইছে, এইটুক চেঞ্জ হয়েছে, এইটুক পরিবর্তন হয়েছে। আগে চাঁদাবাজরা এসে পিটাইয়া চাঁদাবাজি করতো, এখন ব্যবসায়ীরা পিটাইয়া চাঁদাবাজদেরকে বিদায় করতেছে। কিন্তু ওইসব ব্যবসায়ীদের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, নির্বাচনের পরে তারা যখন আবার ক্ষমতায় আসবে, তখন আমরা কোথায় আশ্রয় নিব? তারা আশ্রয় খুঁজতেছে, তো দেশের মানুষ আশ্রয় খুঁজতেছে। আমি জানি না ভাই কপিরাইট দিবে কিনা, তাও আমি দেখাবার চেষ্টা করি একজন রিক্সাওয়ালা ভাইয়ের কথা। আজকে ছাত্র দলের প্রধান দুইজন উঠছে, আমি টাকা ভাড়া কত আমি 50 টাকা 30 টাকা ভাড়া কই কি ও ভাড়া তো দেখে বাড়িবে না কোথায় আমার চিরস আমি তারেকের দল। এই রিক্সা আজকে আমাদের যে গাড়ির টাকা মাইরা গেল যারা মাজরা, আমরা ওদেরকে ক্ষমতা দেখতে চাই না, এর জন্য তাদের গুলি খাইতে হয়, আমি মরতে বসু। আমি এতদিন কোনো রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কাজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই, এর জন্য আমি মরতে প্রস্তুত, আমি হাদি ভাইয়ের মতো হবো। দেখছেন কি দাঁড়াইলো এখানে? যে পরিচয়টা কি? আমি তারেক জিয়ার লোক, আইডি কার্ডের মধ্যে লেখা থাকবে আমি তারেক জিয়ার লোক। এটা হইলো? কিছু হইলো? কিছুই হয় নাই। এই যে আমরা সবাই এই কিছুদিন তারেক রহমান সাহেব আসার পর একটা কথা আলোচনা করতেছি না, যে জয় শঙ্কর আসছে, আবার আমাদের গোয়েন্দার একজন যায়, গোয়েন্দা চিফ, ওনার সাথে গোপনে বা ওপেনে দেখা করে আসছে, অনেকেই যাচ্ছে, এর মধ্যে ব্যবসায়ীরাও চলে গেছে। কোন ব্যবসায়ী? ওই সেই একই ব্যবসায়ী, বেহায়া নির্লজ্জ সেই ব্যবসায়ীরা, যারা বলছিল মানে কবিতা লেখছিল। কবিতা কি? প্রথমতে তুমি শেখ হাসিনা, দ্বিতীয়ত তুমি শেখ হাসিনা, দিল্লিতে তুমি শেখ হাসিনা, আর আমি গুলশানে।
এই তো হয়ে গেছে কবিতা। এই যে যারা যারা দেখা করছে, এতে একটা চারিদিকে আলোচনা হচ্ছে। আলোচনাটা ভাই আবার জামাত ইসলাম থেকেও বলছে, আবার এনসিপি থেকেও বলছে, অনেকেই বলা বলি করতেছে, পুরা প্রশাসন হেইলা পড়ছে কোন দিকে? গুলশানের দিকে। আমি মনে করি এটাই দরকার ছিল তো ভাই, এটাই দরকার ছিল। মানুষ খুব সচেতন তো, যত হেইলা পড়বে ততই মানুষের নজর খুলবে, জ্ঞান খুলবে, বুদ্ধি খুলবে, মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, কারণ এইসব চোর চোরটারা যারা আগে এই গত 16 বছর শেখ হাসিনার সাথে ছিল, তারা যদি আইসা ভাই মনে করেন আমার পাশে দাঁড়ায় সবাই, আমার কি মনে হবে? আপনার মনে হবে না এই চোর চোরটার দলের লোক? তাই তো মনে হবে। তার মানে ব্যাপারটা কি বুঝছেন? ক্ষতিটা কোথায় হয়ে যাচ্ছে? না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম না বুঝা ক্ষতি হয়ে যাচ্ছে। তো যেমন না বুঝা আরো কিছু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা জাতীয় নির্বাচনে এফেক্ট করবেই। কি সেটা জানেন? ওনারা এখন ক্যাম্পিং করে বেড়াইতেছে, না ভোট দিতে হবে, সবাইকে না ভোট দিতে হবে। কেন না ভোট দিবেন? যে না ভোট না দিলে এরা বাংলাদেশ মুছা ফালাবে, 71 মুছা ফালাবে, 16ই ডিসেম্বর মুছা ফালাবে, বিজয় দিবস মুছা ফালাবে, সব কিছু মুছা ফালাবে এরা। এরকম বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ মানুষ কি ওই বুঝের মধ্যে আছে? দেশ কি ওই পর্যায়ে আছে? না, একদমই না। তাদেরই সন্তানরা তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে। যারা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে পারছে, তারা কি আপনাদের এই কথাগুলা গিলবে? একদমই গিলবে না। আপনারা যতই বলবেন না ভোট দিতে, যতবার বলবেন ততবারই ভোট কমবে। কারণ মানুষ হ্যাঁ ভোট চায়। মানুষ চাই না গেছে হ্যাঁ মানি পরিবর্তন, হ্যাঁ মানি নতুন বাংলাদেশ, হ্যাঁ মানি আর কোনো ফ্যাসিবাদের জন্ম হইবে না এই দেশে। চেষ্টা করলেও হইতে পারবে না। কেন ভাই জানেন? ওই হ্যাঁ ভোট মানে কি জানেন? একজন প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, উনি দলের আর প্রধান থাকতে পারবে না। জ্বালাটা কিন্তু ওইখানেই। আরো কি জানেন? এই যে আমাদের আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, প্রশাসন, সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। ওই ক্ষমতাও কাইরা নেওয়া হয়েছে, বেশ কিছু ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? সিস্টেমটা এমন করা হয়েছে যে আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট বন্ধ করে দিয়া হত্যাকাণ্ড চালাইতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই মাঝ রাইতে সমস্ত লাইট অফ করে দিয়া, সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়া সাতলা হত্যাকাণ্ড চালাইতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই আমাদের আর্মি যাইতে পারবে না বিডিআরে, ওরা যা ইচ্ছা তাই করা, নিজেরা গোলাগুলি করে মইরা যাক, তোমরা কেউ যাবা না। ওই যে আর্মিরা অপেক্ষা করতেছিল, র্যাব অপেক্ষা করতেছিল বিডিআরের ভিতরে ঢোকার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর আদেশ পাচ্ছিল না। ওই ক্ষমতাটাও কাইটা নিয়ে গেছে, ওই ক্ষমতার ডানা কাইটা দিছে। তো যার জন্য না ভোটের পক্ষে ওনারা ক্যাম্পিং করতেছে। কারণ হ্যাঁ ভোট দিলে তো আর কোনো রাক্ষসের জন্ম হবে না, আর কোনো লুটেরার জন্ম হবে না। আর ওই যে দেখছেন যারা আইসা ছবি তুলতে আইছিল না, যারা পাশে দাঁড়ায়া, তারাও আর যায় কোনো কাজ করতে পারবে না। আমাদের এই দেশের ধনীরা, এই ধনীরা ভাই হচ্ছে ধান্দাবাজ। সবচেয়ে বড় ধান্দাবাজ হলো এরা। এরা কি করে জানেন? বিজনেসের সাথে সাথে 2-4টা পত্রিকাও বাইর করে, টেলিভিশন চ্যানেল নেয়। কেন? নিজেদের গুণ গাইবার জন্য। আর যে সরকারের কাছ থেকে মদত নিবে সেই সরকারের গুণ গাইবার জন্য। এইভাবে এরা বয়ান তৈরি করে সরকার টিকায় রাখে। আর তারা যায় যখন দাঁড়াবে, গুলশানে যখন দাঁড়াবে, তখন বাংলার জনগণ কি মনে করবে? 5ই আগস্টের আগের জনগণ আর 5ই আগস্টের পরের জনগণ কেমন? এই 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়া কি আপনারা বুঝতে পারতেছেন না? না বুঝলে না বুঝার ভান করেই থাকেন। দেখেন না, এই আর মাত্র কয়দিন, আর 1 মাস 5 দিন বা 6 দিন, তারপরই তো ফলাফল দেখবেন। হ্যাঁ, তারপরই ফলাফল দেখবেন। মানুষের অভিশাপ, অনেক অভিশাপের পাহাড় জমে গেছে। তো কারণ ওই রিক্সাওয়ালার কথা থেকে আপনারা বুঝেন নাই কিভাবে চিৎকার করতেছিল, কিভাবে হাহাকার করতেছিল, এবং কি বলতেছিল? দোয়া করতেছিল কার জন্য? জামাতে ইসলামের জন্য। কারণ জামাতে ইসলাম অন্তত এইটুক বুঝাইতে পারছে গত 15 মাসে যে আমরা জুলুমবাজ না। ওনারা কোথাও জুলুম করে নাই, কোনো জালিয়াতি করে নাই, কার উপরে অত্যাচার করে নাই, কারোর কাছে চাঁদা চায় নাই, কারোর কাছ থেকে কোনো জমি দখল করে নাই। এগুলা মানুষ দেখছে। তো এগুলা মানুষ দেখা মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। এই যে কিছু লোক জরিপ করতেছে না, জরিপে বলতেছে 77% পাওয়া যাবে অমুক, আর 15-17% পাবে এমুক। তারপরেই যে এই নির্বাচনটা হইলো জকসুর। ফলাফল কি? এই জরিপওয়ালারা যদি যায় এই বিশ্ববিদ্যালয়ে জরিপ করতো, ফলাফল কি হইতো? কিন্তু ওইখানে যায় নাই। গেছে কোথায় জানেন? ওই যে গোপালগঞ্জে গিয়া জিজ্ঞাসা করছে। আমার মনে হয় যদ্দূর গোপালগঞ্জ থেকেই এই জরিপ করে নিয়ে আসছে। আমাদের এই চ্যানেলগুলোতে দেখবেন কিছু বিশেষজ্ঞ এই জরিপ টরিপ নিয়ে খুব বেশি মাথায় ঘামায়। কিন্তু আমি বিদায়ের আগে তারেক রহমান সাহেবের কাছে বলবো, দেখেন আপনার বাবা নাই, মা নাই, আপনার ভাই নাই, পৃথিবীতে আপনি একা। মা যখন বেঁচে থাকে, মার ছায়া থাকে, এবং মার ছায়ার কারণে অনেক আপদ বিপদ অটোমেটিক কাইটা যায় ভাই। মা যখন বেঁচে থাকে, মা তখন তার সন্তানের জন্য ভাই সারাক্ষণ দোয়া করতে থাকে। আর ওই দোয়ার কারণে উনি বেঁচে থাকে আপদ বিপদ থেকে। আজকে আপনার মা নাই, কেউ নাই, আপনি একা। তাই আপনি খুব বুদ্ধি কইরা কারেক্ট জায়গায় পৌঁছান। আপনি একটু ভাবতে চেষ্টা করেন যে দেশের মানুষ কি চায়, আপনার আশেপাশের মানুষরা যারা আছে ওরা কি চায়, এটা আপনি কানে নিয়েন না প্লিজ। আপনি এটা কানে নিয়েন না। দেশের মানুষ কি চায় সেটা ভাবেন। দেখেন, আপনারা যদি বলেন না ভোটের কথা, আপনি বলেন নাই, আপনার দলের লোকজন বলতেছে, তার মানে কেন্দ্র থেকে ইশারা আছে যে তোমরা না ভোট দাও।
না ভোট দেওয়া মানে কি জানেন? আপনারা আবার চাইতেছেন শেখ হাসিনার মতো কোনো স্বৈরা শাসক এই দেশের জন্ম হোক। এই ব্যাপারটা জনগণ বুঝলে আপনি বুঝবেন না কেন? আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি অবশ্যই নিয়ে আসবেন হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটটা যদি নিয়ে আসেন দেখবেন রাতারাতি সবকিছু বদলে যেতে পারে। আমি মনে করি আপনি যখন বগুড়ায় যাবেন আপনার আই হ্যাভ এ প্ল্যানের কিছুটা হলেও আপনি প্রকাশ করবেন, আর সেখানে যেন হ্যাঁ ভোটটা থাকে, জুলাই পক্ষে থাকে, হ্যাঁ ভোট এবং জুলাই পক্ষে থাকে। কেন থাকবেন না বলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি আজকে আপনি গুলশানে বসা এই যে সমস্ত মিডিয়া আপনার দিকে হেইলা গেল, এটা কি সম্ভব হইতো? আপনি কি আসতে পারতেন? আপনি কি আপনার মরা মায়ের মুখ দেখতে পারতেন যদি 5ই আগস্ট না হইতো, জুলাই অভ্যুত্থান না হইতো? আপনিই বলেন। তাহলে কেন আপনাদের লোকজন না ভোট চাইবে? নিশ্চয়ই এটা ভুল রাজনীতি। আমি মনে করি আপনার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে হ্যাঁ ভোটটা নিয়ে আসবেন, জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে আসবেন। এর মানে এই নয় যেটা আপনাদের লোকরা বুঝাইতে চাচ্ছে আমরা 71 মানি না, আমরা 16ই ডিসেম্বর মানি না, আমরা স্বাধীনতা মানি না। এগুলা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। 71ই তো ভাই আমাদের সবকিছু, আমাদের কলিজা। 71 আমাদেরকে স্বাধীনতাই না দিছে, স্বাধীন একটা পতাকা দিছে। আর 24 কি করছে? সেই স্বাধীনতাকে, 71-এর স্বাধীনতাকে রক্ষা করছে। আপনি হিসাব মিলিয়ে নিয়েন, স্বাধীনতাকে রক্ষা করছে কারা? এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নাইমা আইছিল তাদেরকে বুকে ধারণ কইরা ভবিষ্যৎ রাজনীতি করবেন। কারণ খেলা চলছে অন্য লেভেলে। হ্যাঁ ভাই, খেলা চলছে অন্য লেভেলে। যে লেভেলটা আমার মনে হয় তারেক রহমান সাহেব লন্ডন থেকেই বুঝতে পারছিল, যার জন্য উনি বলছে যে আগামী নির্বাচন সহজ হবে না, কঠিন নির্বাচন হইতে যাচ্ছে। হ্যাঁ ভাই, সত্যি সত্যি কঠিন নির্বাচন হইতে যাচ্ছে, কারণ খেলা তো অন্য লেভেলে। দেখতে পাবেন আর কিছুদিন, এই তো 1 মাস 4 দিন আর 5 দিন, তারপরই প্রমাণ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় যা হয়েছে না পুরো বাংলাদেশেই তা হবে। হ্যাঁ, পুরো বাংলাদেশেই তা হবে। সন্তান যখন ঢাকা থেকে ফোন করে বলবে ও মা ও বাবা তোমরা কিন্তু হ্যাঁ ভোট দিবা, ও মা ও বাবা তোমরা কিন্তু ওই দাঁড়িপাল্লায় ভোট দিবা, কারণ আমরাই কিন্তু তারাই কিন্তু আমরা। এটাই হিসাব, এটাই খেলা। খেলা অন্য লেভেলে চলতেছে, বুঝার চেষ্টা করেন। সবার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।